ফেরাতে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুতেরেসের প্রতিশ্রুতিতে সন্তোষ। লন্ডনে টিউলিপকে দেয়া ফ্ল্যাটের বিনিময়ে ঢাকায় রেহানার ফ্ল্যাট নেন মঈন গনি। দুদকের তদন্তে নতুন তথ্য, কালো টাকা সাদা করতেই ছলচাতুরি হাসিনা পরিবারের। কানা রোগ প্রতিরোধে শুরু হলো ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। খাওয়ানো হবে 6 মাস থেকে 5 বছরের কম বয়সীদের। 2 দিনের কর্মসূচিতে সারা দেশে পাবে 2.25 কোটি শিশু। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। তবে প্রত্যাবর্তনে বিশ্ব সংস্থাটি প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারছে না দাবি করে মিয়ানমারের ওপর বৈশ্বিক চাপ বাড়ানোর পরামর্শ তাদের। শফিকুজ্জামান রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশে আশ্রয় নেয়া 13 লাখের বেশি রোহিঙ্গার একজনকেও গেল 8 বছরে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো সম্প্রতি দেশটির চলমান সংঘাতের মুখে অনুপ্রবেশ করেছে আরও প্রায় লাখখানেক রোহিঙ্গা। এই অবস্থায় প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। জাতিসংঘ মহাসচিবকে সঙ্গে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে দেখেছেন প্রধান উপদেষ্টা। সংকট সমাধানে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জোর দিয়ে অ্যান্তনিও গুতেরেস বলেন, বাস্তুচ্যুতদের ফেরত পাঠানোর আগে মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর এ দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের। বিশ্লেষকদের পরামর্শ, আন্তর্জাতিক চাপ প্রয়োগের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে পারে বাংলাদেশ। মিয়ানমারের উপরে কার্যকর চাপ সৃষ্টি করা, এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমার সংক্রান্ত কোনো প্রস্তাব গ্রহণ করা হয়নি। ফলে এই জায়গাগুলোতে আমাদের নজর দেওয়া উচিত, এবং আমি মনে করি জাতিসংঘের নজর দেওয়া উচিত। মিয়ানমারের সাথে কার্যকরী একটা সম্পর্ক গড়ে তোলা, এবং সে দ্বিপাক্ষিক বিষয়গুলি কিন্তু আমরা এগিয়ে নিতে পারছি না। দ্বিপাক্ষিক যে সম্পর্কের উন্নয়নের মাধ্যমে এই সমস্যা, এই রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টাকে আমরা এগিয়ে নিচ্ছি না। রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতি সফরের সবচেয়ে ইতিবাচক দিক বলছেন বিশ্লেষকরা। খাদ্য সহায়তা আর কথা অর্ধেকে নেমে আশা হয়েছে। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে যারা সক্ষম, যারা দিতে পারে, তাদের সাথে কথা বলবেন, এটুকু আশা উনি দেখিয়েছেন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সফরের তৃতীয় দিনেও ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। বিস্তারিত জানাতে এই মুহূর্তে গুলশানে আছেন সহকর্মী নাজমুস সালেহি। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে আজকে ঢাকার যে জাতিসংঘের কার্যালয় রয়েছে, আন্তনিও গুতেরেস মহাসচিব সেখানে এসেছেন সকাল 9টার পরপরই। গুলশানের এই ভবন, সেটিকে আসলে জাতিসংঘ ভবন বলে, সেখানে তাদের যে বাংলাদেশের যে প্রতিনিধিরা আছেন তাদের সঙ্গে আজকে 12টা পর্যন্ত, সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিভিন্ন ইস্যুতে সেখানে আসলে মিটিং রয়েছে এবং তাদের সাথে মতবিনিময় রয়েছে। এখান থেকে তাদের যে আলাপ আলোচনা তা শেষ করে জাতিসংঘ মহাসচিব দুপুর 12টার পরপরই রওনা দিবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে। সেখানে কিন্তু আজকে তৃতীয় দিন কিন্তু অনেকটা ব্যস্ত সময় তিনি পার করবেন। আজকে আমরা যেটা জানতে পেরেছি, আজকে বাংলাদেশের সংস্কারের জন্য গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের সঙ্গে তার আজকে বৈঠক রয়েছে। তারপরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক রয়েছে, যুব প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক রয়েছে। পাশাপাশি আমরা জানি যে কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও কিন্তু আজকে তার সঙ্গে মতবিনিময় বা সংলাপে আসলে আমন্ত্রণ পেয়েছেন। এবং সর্বশেষ 5টার দিকে, বিকেল 5টার পর তিনি এই বাংলাদেশে তার 3-4 দিনের যে সফর, তার নিয়ে তিনি যৌথভাবে একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। আজকে সফরের তৃতীয় দিন একেবারে ব্যস্ততম তিনি পার করছেন। সফরের তৃতীয় দিনে তিনি এসেছেন ঢাকার যে জাতিসংঘের কার্যালয় রয়েছে সেখানে। সকাল থেকে এখানে আসার পর থেকে আসলে এখানে তার দুপুর 12টা পর্যন্ত ব্যস্ত থাকার কথা, এবং তিনি সেখানে 12টায় নানা ধরনের সেশন এবং মতবিনিময়ে অংশ নেবেন। এখানকার কি ধরনের সমস্যা রয়েছে এবং এই আঞ্চলিক এই জায়গাটিতে আসলে তাদের করণীয় এবং তাদের কার্যক্রম সম্পর্কে বিশেষ করে আন্তনিও গুতেরেসকে তারা অবহিত করবেন। এবং এখানে কিছুটা সময় তিনি বিশ্রাম নেবেন এবং 12টার পরপর তিনি এখান থেকে রওনা করবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে। এবং সেখানে তার অন্তত 4টি বৈঠক রয়েছে, এবং সেই বৈঠকে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। রাজনৈতিক নেতৃবৃন্দ কোনো দলের আমন্ত্রণ পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আগামীকাল সকাল 10টার দিকে আন্তনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব তিনি ঢাকা ত্যাগ করবেন। আমার কাছে এই ছিল
গুলশান থেকে সর্বশেষ। ঢাকার গুলশানে জাতিসংঘের কার্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাজবুল সালেহী। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে দেখা মিলল সাপের। লন্ডনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহারের তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে অনিয়মের অজানা তথ্য। টিউলিপকে দেয়া উপহারের বিনিময়ে ঢাকায় শেখ রেহানার কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন ববির উকিল বন্ধু ব্যারিস্টার মঈন গনি। দুদক মনে করে কালো টাকা সাদা করতেই এমন কৌশলের আশ্রয় নিয়েছিল শেখ হাসিনা পরিবার। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাজধানীর সেগুনবাগিচার ইস্টার্ন ভিলার ২০৬ নম্বর ফ্ল্যাট। এখনও রেজিস্ট্রেশন নথিতে ফ্ল্যাটটির মালিকানায় আছেন শেখ রেহেনা সিদ্দিক। এই বাড়িটি সহ একাধিক প্লট ফ্ল্যাট জব্দ করতে যাচ্ছে দুদক। স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা রূপা বেহাত না হতে পারে, সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটির ভাড়া আদায় সহ সার্বিক বিষয় দেখভাল করেন ব্যারিস্টার মঈন গনি। বাসার কেয়ারটেকার বলছে, পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে মঈন গনিকে হস্তান্তর করেছেন শেখ রেহেনা। তো ম্যাডামের ফ্ল্যাট, তো আপনারা কিভাবে কাজ করতেছেন, কি অবস্থা, এটা তো এখন ব্যারিস্টার মঈন গনি স্যারকে পাওয়ার অ্যাটর্নি দিচ্ছে। তো ভাড়া টাকা ফের কাকে দিতেন আপনি? আমি যতটুকু জানতাম যে মঈন গনি নামে একজনকে নিয়ে নিতাম, ওনার শ্বশুরের কোম্পানিতে জব করতাম। কে এই ব্যারিস্টার মঈন গনি? দুদকে বিভিন্ন সূত্র থেকে আসা তথ্য বলছে, মঈন গনি ছিলেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বন্ধু। আর সেই সুবাদে এই আইনজীবী বিগত আওয়ামী লীগ সরকারের আইনি পরামর্শক হিসেবে কাজ করতেন। পাশাপাশি বাগিয়ে নিয়েছেন নানা সুযোগ সুবিধা। কয়েক মাস আগে লন্ডনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহার সহ তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। তথ্য বলছে, ২০০৯ সালে উত্তর লন্ডনে ফ্ল্যাটটি টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিককে উপহার দিয়েছিলেন মঈন গনি, যা ব্যবহার করতেন টিউলিপ। একইভাবে লন্ডনে আরও একটি ফ্ল্যাট উপহারের পিছনে মঈন গনির যোগসূত্র পেয়েছে দুদক। শেখ হাসিনা পরিবারের অবৈধ সম্পদ অর্জনে কারা কিভাবে জড়িত তা খতিয়ে দেখছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, একাধিক প্লট ফ্ল্যাট থাকার পরও নানা ছলচাতুরির আশ্রয় নিয়েছে পরিবারটি। ৩২ নম্বরের বাড়ি, তাদের ৩ নম্বরের বাড়ি, তারপরে আপনার শেখ রেহানার বাড়ি, সবার নামেই তো বাড়ি আছে। আর বাড়ি না হলে আরেকটা শয়তানিক বুদ্ধি একটা আছে, সেটা হলো আমি আরেকজনকে দান করে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। তো তুমি নিজে নিঃস্ব হয়ে দান করে দিয়ে তখন তুমি আরেকটা প্লট নিবা, এটা তো একটা পেপার ওয়ার্ক, এটা গেম, এটা তো মানুষকে চোখে ধুলে দেওয়ার মতো। সম্প্রতি হাসিনা পরিবারের 7টি প্লট ফ্ল্যাট ও 124টি ব্যাংক হিসাব জব্দ করে দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী ইপিআই কেন্দ্রে চলছে এ ক্যাম্পেইন। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 2,26 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রমজান উপলক্ষে এবারে ক্যাপসুল ক্যাম্পেইনে আনা হয়েছে ব্যতিক্রম। এবার ইফতারের পরেও থাকছে ক্যাপসুল খাওয়ানোর সুযোগ। রাজধানীর 2 সিটি কর্পোরেশন মিলে প্রায় 3,737টি কেন্দ্রে খাওয়ানো হচ্ছে এ ক্যাপসুল। প্রতিবারের মতো এবারও থাকছে বাস ও রেল স্টেশনের মতো জায়গায় ভ্রাম্যমাণ কার্যক্রম। বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নগর স্বাস্থ্য কেন্দ্রে আছেন রিপোর্টার উম্মে হানি এবং ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে আছেন উবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি হানির কাছে। সারা দেশে আজকে থেকে এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হয়েছে এবং প্রতিবারের মতো স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্প তো থাকছেই, তার সাথে কিন্তু এবার একটু ব্যতিক্রমও রাখা হয়েছে। যেহেতু রমজান মাস, সে হিসেবে কিন্তু এবার যে বাবা মারা রোজা রেখে সকালে এসে এ ক্যাপসুল খাওয়াতে পারবেন না, তাদের জন্য কিন্তু ইফতারের পরেও ক্যাম্পেইনের ব্যবস্থা এবার রাখা হয়েছে। আমি যে নগর স্বাস্থ্য কেন্দ্রটিতে রয়েছি, সেখানে কিন্তু একটু আগে এখানকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এখানকার ক্যাম্পেইনটি উদ্বোধন করেছেন এবং তারপর থেকে কিন্তু এখানে বাবা মারা তাদের সন্তানকে নিয়ে আসছেন এবং এ ক্যাপসুল খাওয়াচ্ছেন। এবং আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে একটি হিসেব পেয়েছি, তারা জানিয়েছেন যে ডিএনসিসি এলাকায় 6 মাস থেকে 11 মাস বয়সের শিশুর এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,01,454 জন এবং 12 থেকে 59 বয়সের শিশুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,08,074
৭২ জন এবং তারা যেটা বলছেন যে এই কার্যক্রমের অংশ হিসেবে আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলের প্রায় 54টি ওয়ার্ডে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করছেন তারা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু মোট কেন্দ্র থাকছে এবার 1910টি, যার মধ্যে স্থায়ী কেন্দ্র 59টি এবং অস্থায়ী কেন্দ্র 1851টি। এ কাজে এবার কিন্তু মোট স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবী থাকছেন 3820 জন। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকেও যা জানতে পেরেছি, তারা বলছেন যে এই ক্যাম্পেইনে এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 6 থেকে 11 মাস বয়সী 1,10,000 শিশুকে একটি নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী 5,60,000 শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা। এবং দক্ষিণ সিটি কর্পোরেশন জানাচ্ছেন যে তারা 1,827টি কেন্দ্রের মাধ্যমে আসলে 3,654 স্বেচ্ছাসেবক 150 জন সুপারভাইজার তত্ত্বাবধানে তারা এ ক্যাপসুল ক্যাম্পেইন করছেন এবং এবার কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এই মুহূর্তে ময়মনসিংহে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী, তিনি জানাবেন সেখানকার এ ক্যাম্পেইন থেকে সর্বশেষ। ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ জেলার 13টি উপজেলাতেই কিন্তু শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, অর্থাৎ 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের কিন্তু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে। এখানে 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের মূলত নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এখানে জেলায় 92,728 জন শিশুকে নীল রঙের এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এছাড়া 12 মাস থেকে 59 মাস বয়সী যারা শিশু রয়েছে এর মধ্যে 7,77,878 জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আমি যদি একটু জানাই যে এখানে জেলায় সিটি কর্পোরেশনে কিন্তু 240টি সহ জেলায় 3,519টি টিকা কেন্দ্রের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হচ্ছে এবং এতে স্বেচ্ছাসেবক রয়েছে 7,038 জন এবং এখানে মোট 586 জন সুপারভাইজারের মাধ্যমে মূলত এই কর্মসূচি সেটি কিন্তু পালন করা হচ্ছে এবং আমরা সকাল থেকে দেখেছি যে সকাল 8টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক সহ সিভিল সার্জন এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা কিন্তু এখানে এসে এই যে অভিভাবক যারা আসছেন তারা শিশু নিয়ে আসছেন, তাদের শিশুদেরকে কিন্তু এই দুটি ক্যাপসুল কিন্তু খাওয়ানো হচ্ছে এবং অভিভাবকরা কিন্তু সকাল থেকে এখানে লাইনে দাঁড়িয়ে তাদের সন্তানদের এই যে ক্যাপসুল ভিটামিন এ ক্যাপসুল সেটি খাওয়ানোর জন্য কিন্তু একে একে নিয়ে আসছেন। এছাড়া সিটি কর্পোরেশনের বিভিন্ন যেসব অন্যান্য কেন্দ্রগুলোতেও কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। আমরা দেখেছি যে সকাল 8টা থেকেই কিন্তু যেসব কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে সেই কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা এই শিশুদেরকে ভিটামিন এ প্লাস এই ক্যাপসুল আসলে খাওয়াচ্ছেন। তো এই যে ক্যাম্পেইনটি চলছে এটি বিকেল 4টা পর্যন্ত চলবে। তো এই ছিল ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। নিখোঁজের 11 দিন পর ঢাকা মেডিকেলের মর্গে মিলল সময় টেলিভিশনে কর্মরত তথ্য প্রযুক্তি বিভাগের কোরবান আলী ভূঁইয়া রবিনের বাবার মরদেহ। থানায় গেলে পুলিশ জানায় গত 4 মার্চ কাওলা এলাকায় ট্রেনের ধাক্কায় মারা গেছেন তিনি। তবে দুর্ঘটনায় মৃত্যু কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে পরিবারের। গত 4 মার্চ গাজীপুরের বাসন থানা এলাকার বাসা থেকে বের হয়েছিলেন ষাটোর্ধ্ব রফিকুল ইসলাম। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। থানায় সাধারণ ডায়েরির পাশাপাশি খোঁজাখুঁজি করা হয় বিভিন্ন এলাকায়। সবশেষ শুক্রবার খোঁজ মিলে রফিকুল ইসলামের, তবে জীবিত নয়। ঢাকা মেডিকেলের হিমঘরে মিলল মরদেহ। নাস্তা করতে যাচ্ছি, কথা বলে বের হয়েছে, নাস্তা করতে গেছে ঘরের এইখান থেকে এখানে, মনের ভুল হয়তো বা ফোন নেয় নাই, এই যে গেছে বাবারে, তারপর ঠিক আর পাইনি। নিহত স্বজনরা ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়িতে গেলে উপপরিদর্শক বজলুর রশিদ জানান, রাজধানীর কাওলা এলাকায় ট্রেনের সামনের অংশে ধাক্কা লাগে রফিকুলের। ট্রেনের সঙ্গে আটকে গেলে তাকে টেনে নিয়ে যায় 1 কিলোমিটার পর্যন্ত। এতে ঘটনাস্থলেই মারা যান প্রাণী সম্পদ গবেষণাগারের সাবেক এই গাড়ি চালক। পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে মরদেহ রাখা হয়েছিল মর্গে। একটা ট্রেনে কাটা লাশের যেই ধরনের আঘাতের চিহ্ন থাকে সেরকম সাথে কোনো মিল নেই। উনার
কিছু জায়গায় যে আঘাতের চিহ্ন সেটা মনে হয় না যে হচ্ছে ট্রেনে কাটায়। শরীরে কোনো জায়গায় কোনো আঘাত নাই, 100% আমি শিওর এর ডেড বডি দেখে যা বুঝলাম যে এটাকে মার্ডার করা হয়েছে। সবারই আমাদের ধারণা যে এটা নর্মাল ডেথ না। ময়নাতদন্ত শেষে মরদেহটি মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। গুণগত মানের নিশ্চয়তা, ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। বন্দরের পর এবার কাস্টম, পেট্রোলিয়াম কর্পোরেশন এবং শিপিং কর্পোরেশন সহ সেবা গ্রহণকারী সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে আয়ের হিস্সা দাবি করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 1% হারে হিস্সার দাবি থাকলেও প্রথম পর্যায়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে ন্যায্য পাওনা বুঝে নিতে চান সিটি মেয়র। বছরে চট্টগ্রামকে কেন্দ্র করে সরকারি সংস্থাগুলোর লাখো কোটি টাকা রাজস্ব আদায় হলেও সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স পেয়েছে মাত্র 79 কোটি টাকা। সাখোয়ার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% হিসেবে চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে 1 লাখ কোটি টাকার বেশি লেনদেন হয়। আর এই বন্দর থেকেই চট্টগ্রাম কাস্টম হাউস বছরে রাজস্ব আদায় করে প্রায় 70,000 কোটি টাকা। শুধু বন্দর কিংবা কাস্টম হাউস নয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মতো সরকারি অনেক সংস্থা চট্টগ্রাম কেন্দ্রিক কার্যক্রম চালিয়ে শত কোটি টাকা আয় করছে। তার বিপরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2024-25 অর্থ বছরের বাজেট ছিল মাত্র 1981 কোটি টাকার। সিটি কর্পোরেশন পর্যাপ্ত ফান্ড নেই। এই ফান্ড যদি পায়, যদি সবার সহযোগিতা পায়, তাহলে ড্রেনেজ থেকে দর্দমা থেকে দূর পরিষ্কার পরিচ্ছন্নতা করা থেকে শুরু করে রাস্তা সংস্কার সবই কিছুই সম্ভব। পর্যাপ্ত বরাদ্দর অভাবে উন্নয়ন কাজ করতে গিয়ে প্রায় হিমশিম খেতে হয় সিটি কর্পোরেশনকে। তবে নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ন্যায্য হিস্সা আদায়ের ক্ষেত্রে আর কোনো ছাড় দিতে রাজি নয় ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ করে বন্দর, কাস্টম এবং পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো সেবা গ্রহীতা সবগুলো সংস্থার সঙ্গে ন্যায্য হিস্সা নিয়ে আলোচনায় বসতে চান তিনি। অবশ্যই ইতিমধ্যে 1% হিসেবে এবং 160 কোটি টাকা পৌর খরচে বন্দরের কাছে গত মাসেই চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 1516টি সরকারি হোল্ডিংয়ের বিপরীতে কর আদায় হয়েছে মাত্র 79 কোটি 53 লাখ টাকা। যারা যারা আমাদের স্টেক হোল্ডার আছে, যেমন যারা এই যে কাস্টমস আছে, পেট্রোলিয়াম কর্পোরেশন আছে, অন্য অন্য যেসব সংস্থা, আমরা এগুলি দেখছি যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে আছে এবং যাদের কাছ থেকে আমরা কর পাচ্ছি না, অবশ্যই তাদের কাছ থেকে আমরা আমাদের ন্যায্য কর দাবি করব। নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি 100-এর বেশি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পৌরকর তুলনামূলক কম হয়, সেবা পরিচালনায় নির্ভর করতে হয় সরকারের অনুদানের উপর। প্রতি অর্থ বছরে সরকারের কাছ থেকে প্রায় 1000 কোটি টাকার অনুদান পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। আপাতত হোল্ডিং ট্যাক্স হিসেবে পৌরকর পরিশোধ করলেও ন্যায্য হিস্সা সংক্রান্ত চিঠি পেলে নিজস্ব আইন অনুযায়ী সিদ্ধান্ত কার্যকরের কথা বলছে সরকারি প্রতিষ্ঠানগুলো। সিটি কর্পোরেশনের যদি কোনো মাসুল থাকে অথবা কোনো হোল্ডিং ট্যাক্স জাতীয় কোনো বিষয় থাকে, সেটা নিশ্চয়ই এটা আইনগতভাবে যথাযথ প্রক্রিয়ায় এটা পরিশোধ করা হয়। এখন সিটি কর্পোরেশন যদি এর বাইরে অন্য কোনো হিস্সা চেয়ে থাকে, তাহলে সেটা তাদের চিঠি পাওয়ার পরে এটা আইনগত বিষয় পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। 41টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত 60 বর্গমাইলের এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বসবাসকারী মানুষের সংখ্যা 70 লাখের বেশি। বছরে হোল্ডিং ট্যাক্স আদায় হয় 200 কোটি টাকা। দেশের প্রাচীনতম নগরী হিসেবে 1863 সালে মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং 1990 সালে সিটি কর্পোরেশন রূপ পেয়েছিল এই চট্টগ্রাম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নানা জটিলতায় কাঙ্ক্ষিত নাগরিক সেবা পায়নি এই নগরের বাসিন্দারা। কমল দে, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কালন্দি খাল দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে ত্রিপুরা রাজ্যের বর্জ্য ও দুর্গন্ধযুক্ত পানি। হুমকির মুখে পড়ছে এখানকার কৃষি ও জনস্বাস্থ্য। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কালন্দি খাল, এই খাল দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা ময়লা ও দুর্গন্ধযুক্ত কালো বনের পানি প্রতিনিয়ত প্রবেশ করছে বাংলাদেশে। পাশের জাজিগাং খাল ও তিতাস নদীতে মিশছে দূষিত পানি।
গত 5 দশক ধরে চলছে এমন অবস্থা। এতে প্রতিনিয়ত হুমকির মুখে এই জনপদের জীববৈচিত্র্য। ভিন্ন ব্যবস্থা না থাকায় সীমান্তবর্তী 15টি গ্রামের কৃষক জমিতে সেচ দেয়া নিয়ে বিপাকে। এছাড়া এই পানি শরীরের সংস্পর্শে এলে চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। স্থানীয় বাসিন্দাদের দাবি ইটিপি বাস্তবায়ন করার মাধ্যমে পরিশোধিত পানি যেন বাংলাদেশে পাঠানোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়, অন্যথায় ঝুঁকিতে পড়বে জনস্বাস্থ্য, এমনটি মনে করছেন এই অঞ্চলের কৃষক সহ সাধারণ মানুষ। পচা দুর্গন্ধযুক্ত পানি এই এলাকার ফসলি জমিতে দেওয়া হয়, এটার কারণে এলাকার কৃষকদের শরীরে একজিমা দাউদ হয়। তারাও আশ্বাস দিচ্ছে যে পানিটা বাংলাদেশে রিট্রিটমেন্ট করে বাংলাদেশে পাঠাবে, কিন্তু আজ অব্দি এটার কোনো একটা সুফল পাওয়া যায়নি। আমরা আশা করব ভারত সরকার আমাদের সেই দাবিটা আমাদের সরকার ভারত সরকারের কাছে যথাযথ উপস্থাপন করে আমাদেরকে এই আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদেরকে স্বচ্ছ পানি দিবে, এটাই আমরা আশা করছি। জেলা প্রশাসন জানিয়েছে দূষিত পানি প্রবেশের বিষয়টি মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে অবগত করা হয়েছে। আলোচনার মাধ্যমে এটি সমাধানের চেষ্টা চলছে। পরিবেশে আমরা লিখেছি, তারা এটা পরীক্ষা করেছে, পরীক্ষা করে এটা ব্যবহারযোগ্য এবং বিষাক্ততার মাত্রা পেয়েছে তারা, এবং এই বিষয়ে তাদেরকে ভারতীয় পক্ষকে আমাদের জানানো হয়েছে। এই বিষয়টা আমাদের উপদেষ্টার মধ্যে অবগত আছেন, আমি ডিসি সম্মেলনে বলেছি, এবং উনি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। দূষণের শিকার কালন্দী খালটি দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণ। রমজানের শুরু থেকেই সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে আপেল, কমলা, আনার সহ বিভিন্ন ধরনের ফল 2 সপ্তাহ পার হলেও কমেনি দাম, বরং গত সপ্তাহের তুলনায় 30 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে এসব ফলের দাম। তবে স্বস্তি ছড়াচ্ছে তরমুজ, আনারস, পেয়ারার মতো দেশি ফল। রমজানের শুরু থেকেই চড়া ফলের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে দেশি ফলের দাম নিয়ন্ত্রণে এলেও উত্তাপ ছড়াচ্ছে আপেল, কমলা, আনার সহ আমদানি করা ফল। রমজানের সবচেয়ে বেশি চাহিদা থাকে রসালো ফল তরমুজের। গত সপ্তাহে কেজি প্রতি 60 টাকায় বিক্রি হলেও বর্তমানে দাম নেমেছে 45 টাকায়। প্রতি কেজি পেয়ারা বিক্রি হচ্ছে 90 এবং 50 টাকায় পাওয়া যাচ্ছে একটি আনারস। কমতির তালিকায় আরও আছে মালটা। গেল সপ্তাহে 300 টাকায় বিক্রি হওয়া মালটা কেজিতে 40 টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে 260 টাকায়। দাম ঊর্ধ্বমুখী ফলের মধ্যে আছে আপেল, আঙুর ও আনার। এর মধ্যে আপেল গত সপ্তাহে 320 টাকায় বিক্রি হলেও বর্তমান দাম 350 টাকা। একই সময়ে কেজিতে 100 টাকা বেড়েছে কালো আঙুরের দাম, বিক্রি হচ্ছে 550 টাকায়। সাদা আঙুরের দাম 30 টাকা কমে বিক্রি হচ্ছে 320 টাকায়। আর 450 টাকার আনার সপ্তাহ ব্যবধানে বিক্রি হচ্ছে 550 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলে তাদের জীবন রক্ষা করা হবে, অন্যথা কুর্স্কের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর ঘেরাটপের মধ্যে আটকা পড়ে সেনাদের নির্মম পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। কিয়েভ বলছে রুশ বাহিনীর দাবি করা অবরোধ আসলে মিথ্যা এবং নিছক রাজনৈতিক চাল। অবশ্য এ পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে একমত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতা বেশ চোখে পড়ার মতো। ক্ষমতায় এসেই যুদ্ধ থামাতে উঠে পড়ে লেগেছেন তিনি। এর মধ্যেই রাশিয়া বলছে ইউক্রেনীয় সেনাদের পশ্চিমাঞ্চলীয় কুর্স্ক অঞ্চলে ঘিরে ফেলেছে রুশ সেনারা। এই সেনাদের প্রাণ রক্ষার জন্য ট্রাম্পের সরাসরি অনুরোধ এসেছে বলেও জানান পুতিন। বলেন ট্রাম্পের অনুরোধ রক্ষা করবে রাশিয়া, তবে তার জন্য ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে হবে। আমরা বুঝতে পারছি প্রেসিডেন্ট ট্রাম্প মানবিক বিবেচনায় আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন। যদি ইউক্রেনীয় সেনারা অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করে তাহলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে এই প্রক্রিয়া কার্যকর করতে ইউক্রেন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা প্রয়োজন। অন্যদিকে ইউক্রেন বলছে কুর্স্ক অঞ্চলে সেনাদের অবরুদ্ধ হওয়ার দাবি রাশিয়ার মিথ্যা প্রচারণা। তাদের সেনারা সংগঠিতভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, অবরোধের কোনো প্রশ্নই ওঠে না। এদিকে ট্রাম্প নিজেও সরাসরি মন্তব্য করেছেন এই পরিস্থিতি নিয়ে। তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, পুতিনের সঙ্গে আলোচনায় সংঘাত বন্ধের বড় সম্ভাবনা রয়েছে। যদি তা না হয় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সবচেয়ে বড় যুদ্ধ হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় আশার আলো দেখা যাচ্ছে, যদিও পরিস্থিতি জটিল এবং এখনও অনেক কাজ বাকি বলেও স্বীকার করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 2025 এফটিপির বাইরে পাকিস্তানের পর এবার টি-20 সিরিজ হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে।
কোভিড পরবর্তী ক্রিকেটে ব্যস্ততা বেড়েছে জাতীয় দলের। আইসিসি এসএসসির ইভেন্ট তো আছে টানা সিরিজ। কদিন আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন এফটিপির বাইরে রঙিন পোশাকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একটি সিরিজ খেলবেন টাইগাররা। তবে চলতি বছর শুধু সেই সিরিজই নয়, বাড়তে পারে আরও সিরিজের সংখ্যা। 2024-এর এফটিপিতে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ ছিল বাংলাদেশের, যা পরবর্তীতে ভেন্যু জটিলতায় স্থগিত হয়। কিন্তু জানা গেছে 2026-এর টি-20 বিশ্বকাপ ভাবনায় আফগানদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ আয়োজনে একমত হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড, যার সম্ভাব্য তারিখ চলতি বছরের 2রা থেকে 12ই অক্টোবর। ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তানের বিপক্ষে গেল বছরের স্থগিত 2 ম্যাচের টেস্ট সিরিজ নিয়েও ইতিবাচক বিসিবি আর আফগান ক্রিকেট বোর্ড। তবে এবছর যা মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই, কিন্তু 2027 ক্যালেন্ডারে আয়োজিত হতে পারে এই টেস্ট সিরিজটি। এদিকে ওয়ানডে টি-20 খেলতে চলতি বছর বাংলাদেশে যে আসছে ভারত, খবরটি পুরনো। নতুন খবর হলো দিনক্ষণ না জানালেও আনুষ্ঠানিকভাবে সেই সফরের সময় প্রকাশ করেছে টিম ইন্ডিয়া। 3টা ওয়ানডে আর টি-20 খেলতে চলতি বছরের আগস্টে বাংলাদেশে আসবে ভারত। এখানেই শেষ নয়, 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা চূড়ান্ত করেছে বিসিসিআই, যেখানে বিশ্বকাপের আগে ভারত খেলবে 27টি ম্যাচ, যেখানে চলতি বছর 9টি আর বাকি 18টি ওয়ানডে হবে 2026 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের চাপ বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। সহায়তা নিশ্চিতে গুতেরেসের প্রতিশ্রুতির প্রশংসা। লন্ডনকে টিউলিপকে দেয়া ফ্ল্যাটের বিনিময়ে ঢাকায় রেহানার ফ্ল্যাট নেন মঈন গনি। দুদকের তদন্তে নতুন তথ্য। কালো টাকা সাদা করতেই ছল চাতুরি হাসিনা পরিবারের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।